নতুন প্রেমের শুরুতেই আসে অনুভূতি, তারপর ভালো লাগা, তারপর ভালোবাসা। সফল প্রেমের গল্পে হয় বিবাহ, আর বিফল প্রেমের পরিণতি হয় বিচ্ছেদ। কিছুদিনের বিষাদ, তারপর আবার প্রেমের শুরু। জীবনের সমস্ত দিক ঠিক একইভাবে এগোতে থাকে। ভ্রমণের পথের প্রতীকের গল্পও ঠিক একই। একটা যাত্রার আগে তার প্রতি ভালো লাগা, প্রেম, পরে বিচ্ছেদের আর্তনাদ এবং আবার নতুন পথের প্রস্তুতি। আজ দেখতে দেখতেই গোয়া সিরিজের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। কত কী না করলাম গোয়াতে, কিন্তু আজ তার সমাপ্তির দিন। তাই শেষে এসে বলবো, এই সিরিজটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর গোয়া সিরিজের বিগত পর্বগুলি আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেগুলিও দেখে নিতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গোয়া ডে 6। তো এখন বাজে 6:15। আমরা বেরিয়ে যাচ্ছি দুধসাগর ওয়াটারফলের দিকে। এখান থেকে মাঠগাঁও থেকে তোমার ট্রেন ধরতে হবে। সকাল 7টায় একটা ট্রেন আছে, 8:10-এর ট্রেন আছে। আমরা 7টার ট্রেনটা ধরবো, কারণ সকাল সকাল না গেলে আবার অনেক কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, তো সকাল সকাল যেতে হবে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে অটো ধরবো, অটো ধরে এখান থেকে বেরিয়ে যাব মাঠগাঁওয়ের দিকে। এখান থেকে অটোতে কত নেয় দেখতে হবে। সকালে অটো ধরে আমরা কোলভা থেকে রওনা দিলাম মাঠগাঁও জাংশনের দিকে। ভাড়া নিল 250 টাকা, আর সময় লাগলো 30 মিনিট মতো। আমরা আজ যাচ্ছি দুধসাগর ওয়াটারফল দেখতে। মাঠগাঁও থেকে সকাল 7টার অমরাবতী এক্সপ্রেস। জেনারেলে ভাড়া নেবে 30 টাকা। এছাড়া সকালের ডেমু প্যাসেঞ্জার ধরেও আপনি কিন্তু দুধসাগর যেতে পারবেন। 8:10-এ ছেড়ে 9:15-য় কুলেম পৌঁছাবে, ভাড়া পড়বে 10 টাকা। তবে দুধসাগর যাওয়ার জন্য যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, নয়তো খুব বড় লাইন পড়বে। কিসের লাইন পড়বে, কেন লাইন পড়বে, কেন দুধসাগর স্টেশনে না গিয়ে কুলেম যাচ্ছি, সবই বলে দেবো এই ভিডিওতে। তো আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। এখনই ট্রেন ঢুকবে, আমরা উঠবো জেনারেলে। আমাদের ট্রেন চলে এলো, উঠে পড়লাম জেনারেল কম্পার্টমেন্টে। ট্রেন এগোতে থাকলো। দুধসাগর ওয়াটারফল নিয়ে কিছু কথা বলে রাখি। গোয়া সবথেকে সুন্দর এবং ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিউটিফুল ওয়াটারফলস এই দুধসাগর। এটির একদম কাছে দুভাবে যাওয়া যায়, এক ট্রেক করে, 2 জিপসিতে। ট্রেক করে আপনি ট্রেন লাইনের দিক দিয়েও যেতে পারেন বা কুলেম স্টেশন থেকেও যেতে পারেন, তবে ম্যাক্সিমাম মানুষ যান জিপসিতে। তাই আমরাও ঠিক করলাম যে জিপসিতে যাব। এই জন্য চলে এলাম কুলেম স্টেশনে। তো আমরা কুলেম স্টেশনে চলে আসলাম। এই যে ট্রেন লেট করলো মোটামুটি 10-15 মিনিট, এবং এখান থেকে আমরা যাব পাশের জিপ স্ট্যান্ডে। ঠিক আছে, পাশে আছে ওভারব্রিজ ক্রস করব। এই যে ওভারব্রিজ ক্রস করে যেতে হবে। ঠিক আছে, সামনে দিয়ে বেরোলেই আপনি দেখতে পাবেন জিপের কাউন্টার এবং লম্বা লম্বা লাইন। আমরাও এগোলাম কাউন্টারের দিকে, কিন্তু এখানে এসে দেখি একটু গল্প অন্য। এখান থেকে নেমে এই যে সামনের দিকে যেতে হবে। সবাই হাঁটাহাঁটি করবে। চলো ওয়াটারফল। তো ওই জায়গাটা ওই সামনে, ওই গলি দিয়ে সামনে গিয়েই ওই জায়গাটাতে তোমার লাইন দাঁড়াতে হবে, যেটা জিপের জন্য। তো আমরা এগোচ্ছি সেই দিকে। বাকি অনেকে কিন্তু ডাকাডাকি করবে, যাবেন না। হ্যাঁ, এখানে হোটেলও আছে, অনেকে থাকে, তো সে হোটেলও থাকতেও পারেন, সেটা আপনাদের মর্জি। এই যে জিপের কাউন্টার এখনও খোলেনি। কাউন্টার 9টা থেকে খুলবে, এখনও কেউ আসেনি। এই যে কাউন্টার, অন্য জায়গার থেকে নেবেন না, এই কাউন্টার থেকে নেবেন। এই যে, তো প্রচণ্ড পরিমাণ ব্যাড লাক। লাস্টবারও আমরা টাইমিংয়ে এসেও যাইনি বা যেতে পারিনি, আর এই বছর এমন টাইমে এসে এখন বন্ধ আছে। দুধসাগর ওয়াটারফলে যাওয়া বন্ধ আছে।
অক্টোবরের 2 তারিখ থেকে এই ওয়াটারফল খুলবে, মে মাস অবধি চলবে, জুন মাসের 15 তারিখ অবধি চলবে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব মাঠগাঁওয়ের দিকে, ঠিক আছে। আজকে এখানে মিস হয়ে গেল, বেকার সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম, না হলে আজকে লোকাল সাইট সিনগুলো হয়ে যেত ভালোভাবে, বহু জায়গায় যাওয়ার আছে। চলো এবার যাবো বাস স্ট্যান্ডে। বাস এখান থেকে আসে, ট্রেন আছে 11টার সময়, কিন্তু বাস আবার এখান থেকে 15 মিনিট পর আছে। তো চলো বাসে উঠে চলে যাই। এখানে বেকার আসা হলো এবং 500-700 টাকা খরচ হয়ে গেল, মানে খাওয়া দাওয়া মিলে, তারপরে বাস ভাড়া, ট্রেন ভাড়া আর অটো ভাড়া মিলে, কিন্তু কিছু করার নেই। চলো বাস স্ট্যান্ডে যাই। আজ আমাদের দুধসাগর যাওয়া হলো না, তাই লোকাল বাসে করে ফিরছি আমরা মাঠগাঁওয়ের দিকে এবং সেখান থেকে ফিরবো কোলভা। দুধসাগর যাওয়ার জন্য আপনি জিপসিতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় আপনি পাবেন। দুধসাগর ওয়াটারফলের কাছে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আপনি স্নানও করতে পারবেন। এক জিপে 6 জন ধরবে, পার হেড 400 টাকা মতো খরচ আছে। আর ট্রেক করে হেঁটে গেলে কুলেম থেকে 12 কিলোমিটার পথ, 6 থেকে 7 ঘন্টা ট্রেক আছে। গাইড নিতে হবে 1000 টাকা দিয়ে, তারপর যেতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেকে ট্রেক করে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা 12-24 কিলোমিটার এই পথ ট্রেক করে যাওয়ার চিন্তাভাবনা ত্যাগ করে এগিয়ে গিয়েছিলাম কোলভার দিকে, কারণ আগামীকাল আমাদের এখান থেকে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। আমরা কোলভা ফিরলাম এবং একটি বাঙালি রেস্টুরেন্টে চলে এলাম। তো আজকে কোলভাতে আমরা আরও একটি বাঙালি হোটেল খুঁজে পেয়েছি। এটা হলো হোটেল সুরুচি কলকাতা, মানে কলকাতা হোটেল, ঠিক কোলভা বিচে যাওয়ার আগের মুহূর্তে বাঁহাতে, মানে বিচ থেকে 150 মিটার আগে বাঁহাতে। এখানে কালকের থেকে রেটটা অনেকটাই কম, কালকে যে রেটটা ছিল সেটা থেকে অনেকটাই কম। ফিশ থালি ওখানে 180 করেছিল, এখানে 150 টাকা। লেট হবে। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আজ বিকালে কোথাও বের হইনি, কোলভা বিচেই ছিলাম, কারণ মনটা খুবই খারাপ দুধসাগর ওয়াটারফল যেতে না পারার গ্লানিতে। তাছাড়া কাল আবার আমাদের বাড়ি ফেরা। আজ রাতে আমরা এখানেই ডিনার করে শুয়ে পড়লাম। গোয়া ডে 7। তো গুড মর্নিং আমাদের রিসর্ট থেকে। তো আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো এখান থেকে আমরা যাব প্রথমে মাঠগাঁও থেকে হয় পাঞ্জিম এর বাস ধরবো, নয়তো বা মাঠগাঁও থেকে যদি ডাইরেক্ট এয়ারপোর্টের বাস পাই তাহলে ডাইরেক্ট এয়ারপোর্ট যাব, নয়তো কোথায় নামলে সুবিধা হবে সেটা মাঠগাঁওতে গিয়ে জিজ্ঞেস করব এবং সেখান থেকে ফ্লাইট ধরে বাই ফ্লাইটে আমরা বাড়ি। তো দেখতে থাকুন, আমি সম্পূর্ণ জার্নিটা দেখাবো, শর্টে দেখাবো, গোয়া এয়ারপোর্টটাকে দেখাবো, সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলবেন না। এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, সকালবেলা জল চেঞ্জ হচ্ছে, আর আমরা আসার আগে এখানে মানে কি কলের প্রবলেম ছিল, তার জন্য জলটা চেঞ্জ হয়নি বলে আমরা সুইমিং পুলে স্নান করতে পারিনি। তবে ভালো, সুইমিং পুলটা ভালো, খারাপ নয়। এই যে এর পাশেই আছে কিন্তু বিচ। আমি এখান থেকে ড্রোন উড়িয়ে বিচটা তুললাম, জাস্ট দুর্দান্ত লাগছে, আর একদম নীল জল, অমাইক লাগছে, অমাইক। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বাস ধরবো। কোলভা থেকে সকালবেলা 8:25-এর পর থেকে বাস ছাড়ে মাঠগাঁওয়ে। তো এখান থেকে মাঠগাঁওয়ের বাস পেয়ে যাবো, 30 টাকা করে প্রবাবলি নেয় পার হেড। আজ ডবলিম এয়ারপোর্ট থেকে আমাদের কলকাতার ফ্লাইট, তাই সকাল সকাল কোলভার হোটেল থেকে চেক আউট করে আমরা বাসে উঠে পড়লাম। কোলভা থেকে মাঠগাঁওয়ের বাস ছাড়ে 40 টাকা পার হেড, যদিও বাসটি গ্রামের মধ্যে দিয়ে অনেকটাই ঘুরে ঘুরে মাঠগাঁও যায়। আমরা প্রায় 40 মিনিট পর মাঠগাঁও বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। তো আমরা এখন আছি মাঠগাঁও বাস স্ট্যান্ডে। এখান থেকে মুম্বাই, পুনে, তারপর পাঞ্জি, ভাস্কো দা গামা, তারপর এয়ারপোর্ট, সব জায়গাকার বাস যায়। আমরা যাব ডবলিম এয়ারপোর্টে। হ্যাঁ, তো এখানে বহু জায়গাকার বাস যায়। মাঠগাঁও থেকে ভাস্কো দা গামার যে কোনো বাস ধরে আপনি চলে যেতে পারেন এবং নেমে যেতে পারেন ডবলিম এয়ারপোর্টের সামনে। তাছাড়াও ডবলিম এয়ারপোর্টের আলাদা বাসও ছাড়ে। সকাল 10টার একটি বাস আমরা ধরলাম এবং রওনা দিলাম ভাস্কো দা গামার উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম ডবলিম এয়ারপোর্টে। বাসে 25 টাকাতে হয়ে গেল পার হেড, নয়তো 2500 টাকা চাইছিল ওখান থেকে গাড়িতে। আমরা চলে আসলাম
গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডাবলিম, এই যে দেখতে পাচ্ছ, এই যে অ্যারাইভাল, এই যে ডিপার্চার। আমরা যাব ডিপার্চারের দিকে, চলো। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। প্রায় ঘন্টাখানিকের মধ্যে আমরা ডাবলিম এয়ারপোর্টের সামনে এসে পৌঁছালাম। ডাবলিম এয়ারপোর্টটা দুর্দান্ত সুন্দর একটি এয়ারপোর্ট, আপনার দেখে মনটি খুবই ভালো হয়ে যাবে। যদিও গোয়ার এয়ারপোর্ট খুবই ছোট, কলকাতা বা দিল্লি বা মুম্বাই এয়ারপোর্টের সাথে তুলনা হয় না। তবে ছোট সিমসাম এয়ারপোর্টের মধ্যে আমরা প্রবেশ করলাম এবং নির্দিষ্ট চেক ইন কাউন্টারে আমাদের লাগেজ জমা করলাম এবং সিকিউরিটি চেক ইন করে নিলাম। সিকিউরিটি চেক ইনের পর আমরা ভেতরে প্রবেশ করলাম। তো আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, সমস্ত কিছু খুলে টুলে চেক করতে হলো, মানে বেল্ট, পার্স সমস্ত কিছু রাখতে হয় চেক করার জন্য। তো সমস্ত কিছু ছেলেদের একটা জায়গা, মেয়েদের একটা জায়গা, এটা চেক ইন হয়ে গেল। এবার আমরা যাব ওপরের দিকে। ওপরে লাউঞ্জ আছে, লাউঞ্জে বসতে পারবো বা খাওয়া দাওয়া করতে চাইলে করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা জোকার। হ্যাঁ, আমিও একজন জোকারের মতো হয়ে যাচ্ছি এখন। গোয়াতে এসে পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, মানে হাতটা সব পুড়ে গেছে, কালো হয়ে গেছে পুরো। তো শীতকালে আসার চেষ্টা করো, যেই টাইমে আসলে অনেকটাই রিলিফ পাবে। তো সিকিউরিটি চেক ইনের কাজ শেষ। গোয়া এয়ারপোর্টটা অতটা বড় নয়, ছোটো এয়ারপোর্ট, ঠিক আছে। সিকিউরিটি চেক ইনের কাজ শেষ। এবার আমরা এগিয়ে যাব আমাদের ওপরের দিকে, ওপরে গিয়ে বসবো, তারপরে 2টোর দিকে আমরা আমাদের ফ্লাইটে উঠবো। ভেতরটা বেশ বড়, খুবই খিদে লেগেছিল, তাই আমরা ফুড কোর্টের ওখানে গিয়ে বসলাম এবং একটি দোকান থেকে অর্ডার করলাম। তো আমরা এখানে খাওয়ার জন্য এসে বসলাম। ক্রিপসি চিকেন নিলাম উইথ এগ, 380 টাকা পড়লো। এখান থেকে এই দোকানটা থেকে নিয়েছি। তো এখানে প্রচুর দোকান আছে, সাবওয়ে টাবওয়ে আছে, তারপরে KFC আছে, প্রচুর দোকান আছে। আপনারা যেটা থেকে চান নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর তাছাড়া ফ্লাইটে আমাদের খাবার আছে, মানে ইনক্লুড আছে ফ্লাইটে খাবার। যেহেতু ফ্লেক্সি নিয়েছি, খাবার ইনক্লুড ওটার মধ্যে থাকছে। এটি খাওয়ার পর মনে হলো পেট ভরেনি, তাই KFC থেকেও অর্ডার করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো আমাদের নির্দিষ্ট গেটে যাওয়ার জন্য। আমরা সেখানে গিয়ে লাইন দিলাম। তো গোয়া এয়ারপোর্টটা একদমই ছোট্ট একটা পুচকু একটা এয়ারপোর্ট, শুরু থেকে শেষ। এখানে এ থেকে শুরু করে জে অবধি গেট আছে। এ থেকে শুরু করে জে, ABCDEF GHI J, মানে 10টা গেট আছে। আমাদের এখন পড়েছে গেট নাম্বার F এ। তো আমরা এখান থেকে ফ্লাইট ধরবো। আমাদের 3:05 ছিল, 10 মিনিট এগিয়ে এসে 2:55 হয়ে গেছে এবং বোর্ডিং টাইম দিয়েছে 2:10-এ। এখন বাজে 2:15। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ লাইন। 6E633 ইন্ডিগোর ফ্লাইট। আমরা এখান থেকে যাব কলকাতা। আমাদের মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন এখান থেকে চেক ইন করে আমরা ফ্লাইটের মধ্যে ঢুকবো। তো গোয়া এয়ারপোর্টটা হচ্ছে তোমার যেহেতু একটা মানে মিলিটারি এয়ারবেসের মধ্যে পড়ছে, তো এখানে এয়ারপোর্টে নেমে ভিডিওগ্রাফি অ্যালাউ ওইভাবে নেই, আগের থেকে বারণ করে দিয়েছিল। তো ওখানে হয়তো করতে পারবো না, তবে ফ্লাইটে উঠে পড়বো। বাকিটা দেখাচ্ছি। একই বিষয়, আসলাম যেরকম করে, যাওয়াটাও ঠিক সেরকম করে একই রকমভাবে হবে। একই আসারটা 634 ছিল ফ্লাইট নাম্বার, আর এটা হচ্ছে 633। তো একই ফ্লাইট, তাই মানে ফ্লাইট চার্জও প্রায় একই, 6,000 টাকা করে পার হেড। আর এখন বর্তমানে আরও কমে গেছে, 5,200 সামথিং হয়ে গেছে, মানে আমাদের লস হলো। এখান থেকে উঠে পড়লাম আমরা আমাদের ফ্লাইটে। আমাদের আজও উইন্ডো সিট। তো আমরা আমাদের সিটে এসে বসে পড়েছি। আজকে আমাদের 4E আর 4F, 4E আর 4F। 4Eটা উইন্ডো সিট আর 4Fটা উইন্ডো সিট। যাই হোক, 4E আর 4F একটা উইন্ডো সিট আর একটা মাঝখানে মিডিল সিট এখানে আছে। আমরা এখন এসে বসে পড়লাম। মোটামুটি ফ্লাইটে উঠলাম 2:35-এ, আর 8 ঘন্টার মধ্যে ছাড়বে, মানে 30 মিনিট আছে, 30 মিনিটের মধ্যে ছাড়বে। ঠিক আছে, চলো সিটে থাকো। তো ফ্লাইট টেক অফ করার আর 2-3 মিনিটই টাইম আছে। আমরা সিট বেল্ট বেঁধে নিয়েছি। এবার সিট বেল্ট ইন্ডিকেশন চলে আসছে, তো আমাদের সিট বেল্টের ইন্ডিকেশন। नमस्कार, उड़ान CE633 में आपका स्वागत है। कोलकाता 2 घंटे 25 मिनट की दूरी पर है। आज हम अपने एविएटर्स कप्तान सौरभ और सह कप्तान मनोज के साथ हजारों फीट की ऊंचाई पर उड़ान भरेंगे। प्रवीणा, तनीषा, सृष्टि और मैं पूजा आज की मुख्य कर्मदल। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं और हम में से कुछ बांग्ला और नेपाली भी बोल सकते हैं। हम आपकी सेवा में उपस्थित हैं। हमें बेहद खुशी है कि आज हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। धन्यवाद।
গোয়াকে বিদায় নিয়ে এগিয়ে চলছি নিজের বাড়ির উদ্দেশ্যে। মনটা কিন্তু খুবই খারাপ, যদিও আগেই বলেছি একটি ভ্রমণের শেষ তো আরেকটি ভ্রমণের সূচনা, তাই মনে অন্য ধরনের তৃপ্তি নিয়ে আমাদের এগিয়ে চলা। ফ্লাইট ঠিকঠাক টাইমে টেক অফ করলো। গোয়া থেকে কলকাতা এয়ারপোর্ট পৌঁছাতে সময় লাগবে মোটামুটি ঘন্টা 2 থেকে একটু বেশি। আমাদের আজ দুপুরের পরের ফ্লাইট, তাই কলকাতা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ফ্লাইট টেক অফ করে গেল এবং আমরা আরব সাগরের উপরে উঠে গেলাম। মানে ওই সাইড থেকে ফ্লাইটটা টেক অফ করলো, আরব সাগরের উপরে উঠলাম। এবার ফ্লাইটটা এরকম করে ঘুরবে। চলো ফ্লাইট কানে পুরো তালা লেগে আছে। আমরা যেহেতু টিকিট বুকিংয়ের সময় ফ্লেক্সিটা বুকিং করি, তার জন্য তার মধ্যে খাওয়া ইনক্লুড থাকে। ইন্ডিগোর এই সার্ভিসটা আমার বেশ দারুণ লাগে। খাওয়ার মধ্যে আপনি স্যান্ডউইচ পেয়ে যাবেন, ভেজ এবং নন ভেজ দুটি অপশানই অ্যাভেলেবেল। অর্ডার করা ছিল চিকেন আর জাংলি স্যান্ডউইচ একটা, এটা ফ্রি ছিল যেহেতু আমরা ফ্লেক্সি নিয়েছিলাম। আর আরেকটা আছে, এটা চিকেন টিক্কা স্যান্ডউইচ, টিক্কা এই যে চিকেন টিক্কা, এটা নন ভেজ। আর এটা চিকেন জাংলি 2 পিস করে আছে, মানে 2 পিস 4 পিস আছে। চলো, আর ফ্রি বেভারেজ দিচ্ছে। ফ্রি বেভারেজের মধ্যে আমরা কফি অর্ডার করেছি। আগের দিন ফ্রুট জুস নিয়েছিলাম, কিন্তু আজ কফি নিয়েছি। ফ্রি বেভারেজ ছিল, তার মধ্যে আমরা কফি চেয়েছি, কফি দিয়েছে, একদম গরমা গরম কফি। চলো, দ্য হটেস্ট ড্রিঙ্ক অন দ্য কুলেস্ট এয়ারলাইন। এখন কিন্তু জল আর বোতলে দেয় না, জল চাইলে তবেই দেবে। এই যে জল গ্লাসে দিয়ে দিল, মানে পরিবেশ বান্ধব জিনিসটাকে ইকো ফ্রেন্ডলি করার জন্য এই যে কাগজের গ্লাসে জল দিচ্ছে। ঠিক আছে, এখন আর বোতলে জল দেয় না, যদিও আমরা বোতল ক্যারি করছিলাম আমাদের সাথে। আমরা খেলাম এবং মেঘের আনাগোনা দেখতে দেখতে একটু চোখটা বন্ধ হয়ে এলো। ওই যে ওখানে একটা ইন্ডিকেশন আছে, ওটা মানে হচ্ছে বাথরুমে আপনি যেতে পারবেন। ওই ওটা সবুজ হয়ে থাকা মানে বাথরুমে আপনি যেতে পারবেন। আর বাইরের অবস্থা দেখুন, পুরো অন্ধকার, একদম মেঘের মধ্যে আছে। এটা হলো বাথরুম, এই যে বাথরুম, এখানে টিস্যু, এটা এখানে জলের, আর এটা টয়লেট, এখানে ধরার জায়গা, এখানে ধরার জায়গা, এইটুকুই বাথরুম। আর এটা হচ্ছে ফ্ল্যাশ, এইটুকুই বাথরুম। এখানে হ্যান্ডারে চুলে রাখতে পারবে। আর এটা বন্ধ করার জায়গা, এটাকে খুলতে পারবে, বন্ধ করতে পারবে, ক্লোজ করতে পারবে। ঠিক আছে, আর সিগারেট খাওয়া যাবে না, এটা বলে দিয়েছে। এখানেও এসি আছে, লাইট আছে। একটু পরে অ্যানাউন্সমেন্ট হলো যে সিট বেল্ট বেঁধে নিন, আমরা চলে আসছি কলকাতা। মনের মধ্যে আরও একটি উদ্যম বাড়ি ফেরার। ধীরে ধীরে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো।
আমরা নেমে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টে নেমে আমরা এয়ারপোর্ট দিয়ে হাঁটতে হাঁটতে নির্দিষ্ট বেল্টের দিকে আমরা এগোলাম, যেখান থেকে আমাদের কালেক্ট করতে হবে আমাদের লাগেজ। তো আমরা ফ্লাইট থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 6টা। এবার আমাদের 1 নাম্বার বেল্টের থেকে চেক ইন ব্যাগেজ কালেক্ট করতে হবে। কালেক্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে, এবং বাইরে বেরিয়ে নিজের বাড়িতে। চলো চেক ইন ব্যাগেজটা কালেক্ট করে নিই। ওই যে ব্যাগেজ ক্লেম লেখা রয়েছে, যে ব্যাগেজ ক্লেম এই সাইডে, বেল্ট নাম্বার 1 থেকে 4 এই সাইডে। গোয়া আমাদের 4 নাম্বারে দিয়েছে, 1 নাম্বার বলে আবার 4 নাম্বারে দিল। চলো লাগেজ কালেক্ট করে আমরা বাইরে এসে দাঁড়ালাম। কলকাতা এয়ারপোর্ট থেকে আপনি আপনার বাড়ি কিভাবে যাবেন, তার জন্য আপনি ক্যাব সার্ভিস নিতে পারেন, বা ওলা উবের বুকিং করতে পারেন, বা প্রিপেড ক্যাব সার্ভিসও নিতে পারেন। আমরা চয়েস করলাম যে আমরা যাব বাসে। কলকাতা এয়ারপোর্টের ঠিক শেষের দিকে আছে সরকারি বাস কাউন্টার, এগুলি এসি বাস। তো এয়ারপোর্টে বাস সার্ভিস আছে, সেটা গোয়া হোক বা কলকাতা। তো এখান থেকে একটা বাস যাবে হাওড়ার, তো আমরা সেটাতে উঠছি। আমরা নামবো উল্টোডাঙাতে, এবং উল্টোডাঙা থেকে আমরা ট্রেনে বাড়ি চলে যাব। এই বাসটি যাবে হাওড়ার উদ্দেশ্যে, যদিও আমরা নেমে যাব বিধাননগর। সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমার বাড়ি, এবং এখানেই আমাদের যাত্রার সমাপ্তি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্টে লিখুন কবে যেতে চাইছেন গোয়াতে। আর আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর যদি কোনো সাজেশন থাকে যে কী ধরনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি গোয়া সিরিজের শেষ ভিডিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ।